সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সবাই ঘরে আছো, সুস্থ আছো। ঈদ পরবর্তী শুভেচ্ছা। আমি সর্বপ্রথম আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর ব্রজেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাজশাহী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেকেন্ড ইয়ার রসায়নের প্রথম অধ্যায় এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এটার উপর বেশ কিছু লেকচার পেয়েছো। আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার তোমাদের সাথে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছে। তার ধারাবাহিকতায় আমি আজকে আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, বিশেষত গ্যাসের অনুসময়ের গতিবেগ এবং আণবিক বেগ এবং গতীয় সমীকরণের প্রযোজ্যতা, এই দুইটা বিষয়ের উপর আমি আজকে প্রাধান্য দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে গ্যাসের অণুসমূহের গতিবেগ, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্যাসের অণুসমূহের বিভিন্ন প্রকার গ্যাসের অণুসমূহের বিভিন্ন প্রকার আণবিক বেগ বা গতিবেগ, আণবিক বেগ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্যাসের অণুসমূহের বিভিন্ন প্রকার বেগ, তোমরা জানো গ্যাস আধারের মধ্যে গ্যাস অণুগুলো অবিরামভাবে ছোটাছুটি করে এবং একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ একে অপরের সাথে ধাক্কা খাওয়ার পর তারপর পাত্রের গায়ে ধাক্কা খায় এবং যে গতিবেগ সহ একে অপরের সাথে ধাক্কা খাওয়ার পরেও গতিবেগ হারায় না, তারা একই গতিতে পরবর্তী ওয়ালে অথবা আবার গ্যাসের অণুসমূহের সাথে ধাক্কা খায়। এইভাবে করে গ্যাসের গতি ও শিকার্যের মধ্যে এই তত্ত্ব আকারে সেটা প্রদান করা হয়েছে। তো গ্যাসের অণুসমূহের গতিবেগ, আণবিক গতিবেগ, বিভিন্ন প্রকার বেগ আমরা এখানে আলোচনা করব। তো প্রাথমিকভাবে গ্যাসের অণুসমূহের আণবিক বেগ, এক নাম্বার হচ্ছে গড় বেগ বা এভারেজ ভেলোসিটি। এটাকে আমরা এভারেজ ভেলোসিটি বলছি। গড় বেগ কি? গড় বেগ হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্যাসের অণুসমূহের বিভিন্ন প্রকার যে বেগ থাকে তাদের গাণিতিক গড়। এখানে তোমরা একটু খেয়াল করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্যাস আধারের মধ্যে একই গ্যাসের যত অণু আছে, প্রত্যেকটা, ধরো 1000টা অণু আছে অক্সিজেন গ্যাসের একটা গ্যাস আধারের মধ্যে, এই প্রত্যেকটা অণুর কিন্তু গতিবেগ একই রকম নয়, সমান নয়। তোমরা ম্যাক্সওয়েলের বেগ বন্টন যে নীতি, সেখানে বলা হয়েছিল যে বেশিরভাগ অণুর গড় বেগ কাছাকাছি, কিন্তু কিছু অণু আছে তাদের চেয়ে গতিবেগ বেশি, আবার বেশ কিছু অণু আছে তাদের চেয়ে গতিবেগ কম। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, গ্যাস আধারের মধ্যে যে গ্যাস অণুটা রয়েছে, প্রত্যেকটা গ্যাস অণুর গতিবেগ কিন্তু সমান নয়। এই জন্য গড় বেগ বলা হয়েছে। প্রাথমিকভাবে চেষ্টা করা হলো যে গ্যাসের অণুসমূহের বিভিন্ন প্রকার যে বেগ, এই বিভিন্ন প্রকার বেগ বা গতিবেগের যে গাণিতিক গড়, সেটাকেই বলা হচ্ছে গড় বেগ, গাণিতিক গড়। ধরো গড় বেগকে সি ড্যাশ দ্বারা যদি আমরা প্রকাশ করি, সি ড্যাশ সমান C1, একটা অণুর গতিবেগ C1, পরবর্তী অণুর গতিবেগ C2, C3, এরকম করে করে Cn ডিভাইডেড বাই n। n সংখ্যক যদি অণু থাকে তাহলে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে গড় বেগ। ম্যাক্সওয়েলের বেগ বন্টন নীতি অনুসারে ম্যাক্সওয়েলের বেগ বন্টন নীতি অনুসারে
গড় বেগ সি ড্যাশ ইজ ইকুয়াল টু √3RT/πm। তোমরা যা মোলার গ্যাস ধ্রুবক, টি পরম তাপমাত্রা, পাই কনস্ট্যান্ট মান, এম হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। কিন্তু এইভাবে বেগ নির্ণয় করে গ্যাসের অণুসময়ের প্রকৃত বেগের সাথে এই বেগের মানের বেশ তারতম্য দেখা গেল। তাই এটাকে তখন আরও কারেকশনস করা যায় কিনা সেইভাবে চেষ্টা করা হলো, এবং তখন আর একটা মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগ বা মোস্ট, এটাকে ইংলিশে বলছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, সম্ভাব্যতম বেগ। এটা কি? যেহেতু গ্যাস অণুগুলো গ্যাসাধারের মধ্যে অবিরামভাবে ছোটাছুটি করছে, তোমরা জানো যে গ্যাস অণু কিন্তু অনবরত অবিরামভাবে ছোটাছুটি করে, একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়াও সে পাত্রের গায়ে গিয়ে কিন্তু সংঘর্ষ করে। এই পাত্রের ওয়ালে যখন সংঘর্ষে লিপ্ত হয় তার ফলে চাপের সৃষ্টি হয়, এটা আণবিক তত্ত্বের মধ্যে বলা হয়েছে। অবিরাম পারস্পরিক সংঘর্ষের ফলে যে কোনো মুহূর্তে গ্যাসের অধিকাংশ অণুর একটা সাধারণ বেগ লাভ করে। আবার বলছি, অধিকাংশ অণু অবিরাম পারস্পরিক সংঘর্ষের ফলে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে একটা সাধারণ বেগ লাভ করে এই গ্যাস অণুগুলো, সেটাকেই বলা হচ্ছে সম্ভাব্যতম বেগ। তাহলে সম্ভাব্যতম বেগকে এই ম্যাক্সওয়েলের বেগ বন্টন নীতি অনুসারে এটাকে আলফা দ্বারা প্রকাশ করা, আলফা সমান √2RT/m। এটাকে কারেকশনস করে এরকম করা হলো। এরপরেও প্রকৃত যে বেগ, গ্যাস অণুর বেগ, সেটা হিসাব করে এই মানের থেকেও বেশ কিছুটা ব্যত্যয় বা ডেভিয়েশন লক্ষ্য করা গেল। তো ফাইনালি তখন সায়েন্টিস্টরা দেখলো যে আরও কিভাবে এটাকে কারেক্টেড করা যায়, আরও কাছাকাছি যে রিয়াল ভেলোসিটির সাথে এই তত্ত্বীয় যে ফর্মুলা, সেই ফর্মুলার বেগ যাতে কাছাকাছি হয়, সেটার জন্য লাস্টলি আর একটা বেগের কথা বলা হলো, সেটাকে বলছি আমরা আরএমএস বেগ। তাহলে আরএমএস বেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন একটু খেয়াল করবে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। 3 নাম্বার হচ্ছে বর্গমূল গড় বর্গ বেগ। এটাকে বলছি আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটাকে সংক্ষেপে আমরা বলি আরএমএস বেগ। আরএমএস এটা স্মল লেটার দিয়েও অনেক সময় লেখে, ক্যাপিটাল লেটার দিয়েও লিখে। আরএমএস বেগ, আরএমএস মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি, বর্গমূল গড় বর্গবেগ। এই কোনো গ্যাস অণুসমূহের বিভিন্ন যে গতিবেগ, কোনো গ্যাস অণুসমূহের, এটার সংজ্ঞাটা তোমরা খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, শেষ থেকে শুরু করবে, তাহলে সংজ্ঞাটা মনে থাকবে। গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূল। তাহলে কি বললাম? গ্যাসের অণুসমূহের বিভিন্ন প্রকার গতিবেগের বা বেগের বর্গের গড় মানের বর্গমূল। ধরো একটা গ্যাস অণুর বেগ C1, তার বর্গ হচ্ছে C1 স্কোয়ার, তারপরে পরের অণুর বেগ C2, তাহলে বর্গ C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, বর্গের গড় মান Cn স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে n গড় মান n এর বর্গমূল, এটাই হচ্ছে C। আরএমএস বেগকে আমরা C দ্বারা প্রকাশ করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা কিন্তু মনে রাখা সহজ। কি বলবা? গ্যাসের অণুসমূহের বিভিন্ন প্রকার গতিবেগের
বর্গের গড় মানের বর্গমূলকে কি বলা হচ্ছে? আরএমএস বেগ। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই আরএমএস বেগ তোমার গ্যাসের গতীয় যে সমীকরণ, সেখান থেকে আরএমএস বেগটা নির্ণয় করা যায়। এই জন্যে গতীয় সমীকরণটা এসেছে তো গ্যাসের গতীয় স্বীকার্যের আলোকে গতীয় সমীকরণটা প্রতিপাদিত হয়েছে। সুতরাং আমরা এখন দেখব গ্যাসের গতীয় সমীকরণের আলোকে এই আরএমএস বেগ নির্ণয়। ঠিক আছে, এখন আমরা দেখব গ্যাসের, তোমরা নিশ্চয় জানো যে আলোচনা হয়েছে, এটা স্যার নিশ্চয় বলেছে যে গ্যাসের গতীয় সমীকরণ, গ্যাসের গতীয় সমীকরণ পিভি সমান কি 1/3 mn/c², এর আলোকে আরএমএস বেগ নির্ণয়। এটার সাহায্যে আমি ওই আরএমএস বেগ নির্ণয় করব। সেটার সেই ফর্মুলাটা কেমন হবে? তো এখানে কি বলছি আমরা? পিভি, গতীয় সমীকরণটা হচ্ছে পিভি সমান 1/3 mn/c²। তাহলে অর c² = 3 PV/mn। ওকে, তাহলে এখানে আমরা জানি যে mn = m, গ্যাসের আণবিক ভর। n মোল যদি গ্যাস থাকে, তার প্রত্যেকটা প্রতি মোলের ভর m হয়, তাহলে এই গ্যাসের আণবিক ভর হবে m × n, এটা ক্যাপিটাল M। ওকে, তাহলে এটাকে আমি যদি এখানে বসাই তাহলে হবে 3 PV/m। আবার দেখো, 1 মোল গ্যাসের জন্য পিভি সমান 8টি। পিভি সমান 1 মোল গ্যাসের জন্য যখন n = 1 মোল, পিভি সমান 8টি। তাহলে এখানে বসাও 3/8 / m। সুতরাং এটা c², তাহলে c সমান কি হবে? তাহলে c সমান হলো √3/8t/m। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই ফর্মুলাটা ম্যাক্সিমাম যখন তুমি গাণিতিক অ্যাপ্লিকেশনে যাবা, তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়। আমার আরএমএস বেগ c = √3/8t/m। আর যদি পিভি দেওয়া থাকে, দুইটা চাপ ও আয়তনের মান দেওয়া থাকে, তখন আমরা এটা ব্যবহার করতে পারি √3 PV/m। তো বেশিরভাগ ক্ষেত্রে টেম্পারেচার দেওয়া থাকে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগ কত, এরকম করে ছোট ছোট কিছু প্রবলেম, আমি প্রবলেম পরে দেখাবো, তোমাদের কয়েকটা প্রবলেমও করাবো। আমরা এখন আস্তে আস্তে আর কিছু বিষয় আলোচনা করে নিই, তারপর গাণিতিক সমস্যাগুলো আমরা দেখব। কিছু গাণিতিক সমস্যা দেখব, আমি 4-5টা গাণিতিক সমস্যা তোমাদের লাস্টে করাবো। এখন আমরা আসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যে এই যে গ্যাসের অণুসমূহের গড় বেগ বললাম, সম্ভাব্যতম বেগ, আরএমএস বেগ, এবং এখানে আরেকটা বিষয় আছে গড় মুক্ত পথ। মিন ফ্রি পাথ। গড় মুক্ত পথটা কি? ধরো একটা পাত্রের মধ্যে গ্যাস অণুগুলো আছে, তাহলে এই গ্যাস অণু এখানে যদি সংঘর্ষে লিপ্ত হয়, এ ধাক্কা খেয়ে ধরো এখানে গেল, তারপরে এই ধাক্কা খেয়ে এখানে গেল, ধাক্কা খেয়ে অথবা এটার সাথে সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে প্রতিটি গ্যাস অণু যখন একে অপরের সাথে সংঘর্ষ লিপ্ত হয়, তখন যে তাদের যে মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু সরল রৈখিক, এটা মনে রাখতে হবে।
এই যে এটা একটা গ্যাস অণু, এটা একটা গ্যাস অণু, কিন্তু এই সংঘর্ষের মধ্যবর্তী পথ কিন্তু সরলরৈখিক, এটা জিগজ্যাগ হবে না, সরলরৈখিক। এখান থেকে এখানে যদি সংঘর্ষ হয় তাহলে এই মধ্যবর্তী পথ হচ্ছে সরলরৈখিক। পরপর দুইটি সংঘর্ষের মধ্যবর্তী পথের গড় মানকে বলা হয় গড় মুক্ত পথ। পরপর দুটি গ্যাস অণুসমূহের পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সরলরৈখিক পথের দূরত্বের গড় মানকেই বলা হচ্ছে গড় মুক্ত পথ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো যে ফ্রি মিন পাথ মানে হচ্ছে গ্যাস অণুগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, কিন্তু গ্যাস অণুগুলো যেহেতু গ্যাসাদের মধ্যে আছে এবং একে অপর থেকে সবসময় কি সে সংঘর্ষে দূরে দূরে অবস্থান করে গ্যাস অণুর, এই জন্যে তাহলে একটা থেকে আরেকটা যখন সংঘর্ষে লিপ্ত হবে তাদের মধ্যবর্তী একটা ন্যূনতম পথ তাকে অতিক্রম করতে হয়। এরকম পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকেই বলা হচ্ছে গড় মুক্ত পথ। এখন আমরা আসব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যে গ্যাসের গতীয় সমীকরণের প্রযোজ্যতা। গ্যাসের গতীয় সমীকরণের প্রযোজ্যতা। গ্যাসের গতীয় সমীকরণের প্রযোজ্যতা। ওকে, এখন দেখো 1 নাম্বার প্রযোজ্যতা আমি এখানে দেখাবো, তোমরা একটু খেয়াল করো যে 1 নাম্বার আমি দিচ্ছি গতি। দেখো এখান থেকে আমরা কিন্তু আরএমএস বেগ নির্ণয় করলাম, তাহলে গ্যাসের গতীয় সমীকরণের প্রযোজ্যতা একটা আমরা কিন্তু দেখিয়ে ফেলেছি যে এটা থেকে আরএমএস বেগ নির্ণয় করা যায়, তাই কি না? তাহলে গ্যাসের গতীয় সমীকরণ থেকে কিভাবে আরএমএস বেগ নির্ণয় করা যায় যদি অনুধাবন স্তরের প্রশ্ন করে, তাহলে আমি আগে দেখিয়েছি যে c = √3RT/m, ওটা দেখাবা। এখন আসো যে এখানে আরেকটা দেখাবো যে গতি শক্তি নির্ণয়। এই গ্যাসের গতীয় সমীকরণকে ব্যবহার করে আমরা গ্যাসের গতি শক্তি নির্ণয়। গ্যাসের অণুসমূহের গতিশক্তি নির্ণয়। আমরা গতিশক্তি কিভাবে নির্ণয় করব? এই গতীয় সমীকরণ আমরা জানি, গতীয় সমীকরণ হচ্ছে PV = 1/3 mn², তাই কি না? বা PV = 2/3 × 1/2 mn²। দেখো এটা আমি হাফ mn², এই জায়গাটা খেয়াল করো 2/3 ইন্টু এটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তি। এটা একটা সমীকরণ দিলাম, PV = এটা মোট গতিশক্তি। মোট গতিশক্তি সমান কি? হাফ mn²। ওকে, তাহলে এখান থেকে এখন আমরা জানি আবার আমরা জানি যে মোট গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু টি, মানে পরম তাপমাত্রার এটা সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াবে গ্যাস অণুসমূহের গতিশক্তি তত বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে সুতরাং মোট গতিশক্তি সমান K × T। K × T এটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এটা 2 নাম্বার সমীকরণ। এই মানটা আমি 1-এ বসাই, তাহলে 1 থেকে আমরা পাবো PV সমান এটা একটু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা আগের ইয়েতে যাই যে মোট, সুতরাং মোট গতিশক্তি, এখান থেকে আমরা গতিশক্তি যেহেতু বের করব তখন ওটা নিচেরটাতে যাওয়ার দরকার নেই, এখন আমরা বের করব তো গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান হচ্ছে 3PV/2। এখন আমরা জানি PV সমান nRT, তাহলে আদর্শ গ্যাস সমান সমীকরণ এখানে PV সমান হচ্ছে nRT। তাহলে n মোল গ্যাসের
মোট গড় গতিশক্তি হচ্ছে 3/2 nRT। তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন হিসাবে ব্যবহার করতে পারবো। যদি এটা হচ্ছে n মোল গ্যাসের, n মোল গ্যাসের গড় গতিশক্তি বললো একই, গড় গতিশক্তি মানে মোট গতিশক্তি, গতিশক্তি ইকুয়াল টু এইটা n মোল। সুতরাং 1 মোল গ্যাসের কি হবে, 1 মোল গ্যাসের গড় গতিশক্তি কি হবে 3/2 RT, কারণ n ইকুয়াল টু 1, এটা একটা। 1 মোল বললে এই ফর্মুলা ব্যবহার করব 3/2 RT, আর যদি n মোল বলে তাহলে ব্যবহার করব 3/2 nRT। ওকে, এখন দেখো যদি বলে একটি গ্যাস অণুর গড় শক্তি কত, একটি অণুর গতিশক্তি কি হবে, তখন ফর্মুলা হবে 3/2 RT/n, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3/2 RT/n অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 1 মোল মানে তো অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 RT। তাহলে একটির কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ হবে, 1 মোলে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান থাকে, তাহলে ওটা ভাগ হবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি একটি অণুর গতিশক্তি তুমি পেয়ে যাবে। একটি অণুর গতিশক্তি হিসাব করতে বললে এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে আমরা এখানে 2-3টা ফর্মুলা অলরেডি আমরা শিখে ফেললাম। একটা হচ্ছে আরএমএস বেগ, আমি লিখছিলাম আরএমএস সি ইকুয়াল টু 3RT/m। আর একটা ফর্মুলা যদি n মোল গ্যাসের গড় গতিশক্তি বের করতে বলে 3/2 nRT, আর যদি 1 মোল বলে 3/2 RT, আর যদি একটি অণুর গড় গতিশক্তি বলে তাহলে 3/2 RT/na। আচ্ছা, 1 নাম্বার গেল গতিশক্তি নির্ণয়। 2 নাম্বার এখন আমরা আসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে গতীয় সমীকরণের প্রযোজ্যতা, সেটা হচ্ছে 2 নাম্বার বয়েলের সূত্র, বয়েলের সূত্র নির্ণয়, বয়েলের সূত্র প্রতিপাদন। ওকে, বয়েলের সূত্র প্রতিপাদন। আচ্ছা, ওটা আমরা বয়েলের সূত্র। তাহলে যদি বলে যে গ্যাসের গতীয় সমীকরণ বয়েলের সূত্রের একটি বিশেষ রূপ, সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে। বয়েলের সূত্র প্রতিপাদন, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, গ্যাসের গতীয় পিভি সমান 1/3 mn/c²। এখন বয়েলের সূত্র প্রতিপাদন করব, তার মানে বয়েলের সূত্র আমার মাথায় রাখতে হবে। বয়েলের সূত্র হচ্ছে V is proportional to 1/p, যখন n ও t স্থির, এই তো, এটা প্রতিপাদন করতে হবে। তাহলে আমার এটা সবসময় খেয়াল রাখতে হবে যে বয়েলের সূত্র এটা এখান থেকে প্রতিপাদন করব, ওই জিনিসটা। তাহলে এখানে কি ভিটাই পাশে রাখি, আর 1 PV, আচ্ছা এটা PV 2/3 ইন্টু 1/2 mn/c²। তাহলে 2/3 ইন্টু মোট গতি শক্তি। আচ্ছা, এটা 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা জানি আবার মোট গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু টি, পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পরম তাপমাত্রা যত বাড়ে গতিশক্তি, গ্যাস অনুসারের গতিশক্তি তত বাড়ে। তাহলে ইকুয়াল টু কে ইন্টু টি, এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। এই মোট গতিশক্তির মান 1 নাম্বারে বসায়, তাহলে 1 নাম্বার থেকে আমি লিখতে পারবো পিভি সমান 2/3 ইন্টু কে ইন্টু টি। ওকে, আচ্ছা, কে ইন্টু টি, বা ভি ইজ ইকুয়াল টু 2/3 কে ইন্টু টি ইন্টু 1/p। এই পিটাকে এই পাশে নিলাম। এখন দেখো, এইটুকু যদি আমি কনস্ট্যান্ট ধরি, যদি তাপমাত্রা স্থির ধরি, আর n মোল গ্যাসের নিয়েছি, n মোল গ্যাস, নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে পরীক্ষা করা হচ্ছে, n মোল গ্যাস তাপমাত্রা স্থির ধরলে এইটুকুকে আমি স্থির মান বলতে পারি, কে ড্যাশ দিলাম ইন্টু 1/p, যখন n ও t স্থির। তাহলে এখানে ভি और ভি
সুতরাং ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন এন ও টি স্থির। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা কার সূত্র? বয়েলের সূত্র। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা দেখো, খেয়াল করো যে বয়েলের সূত্র আমি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন এন ও টি স্থির, এখানে কিন্তু আমি পেয়ে গেলাম ভি ইজ প্রপোর্শনাল টু, যখন টি স্থির ধরছি আর এন মোল গ্যাস নিয়ে আমি এখানে অ্যানালাইসিস করছি, গ্যাসের পরিমাণ নির্দিষ্ট রাখতে হবে, কারণ মোল সংখ্যা চেঞ্জ হলে কিন্তু এই ওটাও কিন্তু একটা ফাংশন, ভেরিয়েবলস, সুতরাং মোল সংখ্যাও এখানে স্থির রাখতে হবে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন এন ও টি স্থির। এখন তোমাকে যদি বলে চার্লসের সূত্র প্রতিপাদন করো 3 নাম্বার, চার্লসের সূত্র প্রতিপাদন করো। যদি চার্লসের সূত্রের কথা বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই পর্যন্ত তুমি কোনো চেঞ্জ করবা না, এই পর্যন্ত একই থাকবে। এই যে মোট গতিশক্তি যে কে ইন্টু টি, এই পর্যন্ত একই থাকবে। এখন এখানে এসে এই কেটি বসিয়ে দেওয়া, পিভি সমান 2/3 কেটি। চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্র হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি যখন এন ও পি কি স্থির। এটা চার্লসের সূত্র। তাহলে ভি এই পাশে রাখলাম, এখন আমি এই জায়গাটাকে থেকে চেঞ্জ করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো যে এটা খুব ইজি, যে তোমাকে কিন্তু বারবার একই জিনিস চেঞ্জ করতে হবে না, এই পর্যন্ত তোমার কমন। এখন এখানে এসে তোমার ওই জিনিসটা আনার জন্য তোমাকে কি করতে হবে? পিভি সমান 2/3 কেটি বা ভি ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 1/p k/p দি, কেটা এখানে নিলাম, পিটা এই পাশে নিলাম, ইন্টু টি। দেখো এইটুকু টার্ম কিন্তু কনস্ট্যান্ট। যদি চাপ স্থির হয়, আর এন মোল গ্যাস নিয়ে আমি পরীক্ষা করছি, তাহলে চাপ স্থির হলে এইটুকু কনস্ট্যান্ট। তাহলে এখানে কি লিখবো? এটা কে ড্যাশ লিখবো। এইটুকু হচ্ছে যদি চাপ স্থির হয় তখন কে ড্যাশ ইন্টু যদি যখন পি স্থির, পি কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু টি। সুতরাং ভি ইজ প্রপোর্শনাল টু টি, কে ড্যাশ উঠিয়ে দিলাম, সমানুপাতিক ধ্রুবক উঠিয়ে দিলে সমানুপাতিক চিহ্ন আসবে, যখন এন ও পি স্থির। তাহলে কি যে কোন তোমার এখানে তখন কি লিখবো আমরা? স্থির চাপে নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভর, এন হচ্ছে মোল পরিমাণ নির্দিষ্ট ভর, গ্যাসের আয়তন ভি হচ্ছে ভলিউম আয়তন, তার পরম তাপমাত্রা কেলভিন বা অ্যাবসোলিউট টেম্পারেচার ক্যাপিটাল টি এর কি প্রপোর্শনাল বা সমানুপাতিক। তাহলে আমার চার্লসের সূত্র প্রতিপাদন হলো কি না? তাহলে চার্লসের সূত্র গ্যাসের গতীয় সমীকরণের একটি বিশেষ রূপ। এটা যদি আমি প্রশ্ন করি যে চার্লসের সূত্র গ্যাসের গতীয় সমীকরণের একটি বিশেষ রূপ, তাহলে এই গ্যাসের গতীয় সমীকরণের মধ্যে বয়েলের সূত্র লুকিয়ে আছে, গ্যাসের গতিশক্তির সমীকরণও লুকিয়ে আছে, আরএমএস বেগও লুকিয়ে আছে, চার্লসের সূত্রও লুকিয়ে আছে, আবার গ্রাহামের যে রেট অফ ডিফিউশন অথবা রেট অফ ইফিউশন, গ্রাহামের সূত্র প্রতিপাদন। এটা যদি আমরা 4 নাম্বার একটু দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামে 4 নাম্বার, গ্রাহামের ব্যাপন সূত্র প্রতিপাদন। ব্যাপন সূত্রে বলা হয়েছিল যে আর ইজ প্রপোর্শনাল টু √1/d যখন টি আর পি স্থির, যখন টি ও পি স্থির, অর্থাৎ স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের রেট অফ ডিফিউশন ব্যাপন হার তার ঘনত্বের, ডি হচ্ছে ডেনসিটি ঘনত্ব, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এইটা আমাকে প্রতিপাদন করতে হবে বা এটাকে নিয়ে আসতে হবে আমার কি থেকে? এই গতীয় সমীকরণ থেকে। গতীয় সমীকরণটা কি? পিভি সমান 1/3 mn c², এটা থেকে করতে হবে। তাহলে আমরা জানি পিভি সমান 1/3 mn c²।
স্কয়ার। তাহলে এখান থেকে আমার কি করতে হবে, গতীয় সমীকরণ থেকে যদি গ্রাহামের সূত্রটা আমি প্রতিপাদন করতে চাই, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে বেগ এটা হচ্ছে রেট অফ ডিফিউশন, ব্যাপন হার। তাহলে ব্যাপন হার আমার তাহলে বেগের সাথে সম্পর্কিত। আমি সি স্কয়ার সমান লিখব 3pv/mn, সি স্কয়ার সমান 3pv/mn। তাহলে এখান থেকে আমি 3 ইন্টু পি ডিভাইডেড বাই mn/v। খেয়াল করো এই ভিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে উল্টে দিলে তো আবার উপরে যায়। তাহলে mn এটা হচ্ছে ভর, মোট ভর। তাহলে আণবিক ভর ভাগ আয়তন মানে কি ঘনত্ব, ভর ভাগ আয়তন মানে হচ্ছে ঘনত্ব। তাহলে এখান থেকে আমি লিখব 3p/d, তার মানে এইটুকু হচ্ছে ডি এর সমান, মানে ডি সমান mn/v, ভর ভাগ আয়তন, এটা হচ্ছে ঘনত্ব। ওকে, সুতরাং c ইজ ইকুয়াল টু √3p ডিভাইডেড বাই ডি সমান √3p ইন্টু √1/d, এটা আলাদা করলাম। ওকে, অর সি ইকুয়াল টু, এইটা পি যদি কনস্ট্যান্ট ধরি আমি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যদি চাপ স্থির ধরি, কারণ গ্রাহামের ব্যাপন সূত্রে কিন্তু চাপ স্থির ধরা হয়েছিল, চাপও স্থির তাপমাত্রাও স্থির। তাহলে চাপ যদি স্থির হয় তাহলে এটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান যদি আমি এটাকে কনস্ট্যান্ট মান কে ধরলাম, তাহলে √1/d যখন পি ইজ কনস্ট্যান্ট, পি স্থির। সুতরাং সি ইজ প্রপোর্শনাল টু √1/d যখন পি স্থির। আচ্ছা, এটা আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, সি ইজ প্রপোর্শনাল, এটা তো আরএমএস বেগ, এটা তো ব্যাপন হার নয়। তাহলে এটা সি ইজ প্রপোর্শনাল টু √1/d। এখন আমরা আসি যে এটা থাকলো, সমীকরণটা থাক। এখন আসি যে ওকে যখন পি স্থির। আচ্ছা, আবার স্থির তাপমাত্রায়, খেয়াল করো এখানে কন্ডিশন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর গ্যাসের আরএমএস বেগ, এটা হচ্ছে সি, এই যে আরএমএস বেগ, তার ব্যাপন হার হচ্ছে আর, এর সমানুপাতিক হয়। অর্থাৎ এই কথার মানে হচ্ছে সি ইজ প্রপোর্শনাল টু আর যখন এন ও টি স্থির। তাহলে তাপমাত্রা স্থির হয়ে গেলে নির্দিষ্ট ভর, নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে তো এখানে গবেষণা করা হবে। তাহলে তখন তার আরএমএস বেগটা আর তার রেট অফ ডিফিউশন এটা কি হয়, প্রপোর্শনাল হয়। তাহলে সি ইজ প্রপোর্শনাল টু আর, আবার সি ইজ প্রপোর্শনাল টু √1/d। তাহলে আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু 1/d। সুতরাং আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু √1/d। যেহেতু সি ইজ প্রপোর্শনাল টু √1/d, আবার সি ইজ প্রপোর্শনাল টু আর, সুতরাং আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু √1/d যখন টি ও পি স্থির। অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে গ্রাহামের ব্যাপন সূত্রটাও এই গ্যাসের গতীয় সমীকরণের মধ্যে লুকিয়ে আছে। ওকে, এখন আমরা লাস্ট আরেকটা সমীকরণ এখান থেকে প্রতিপাদন দেখব, সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন। এই
গতীয় সমীকরণ থেকে আদর্শ গ্যাস সমীকরণ কিভাবে আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি, প্রতিপাদন করতে পারি। 5 নাম্বার, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন। আদর্শ গ্যাস সমীকরণ কি তোমরা জানো? পিভি সমান বলো NRT। তাহলে পিভি সমান NRT, এই সমীকরণটাও এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে গ্যাসের যে গতীয় আণবিক গতি স্বীকার্য, গতীয় স্বীকার্য সমূহ, আণবিক স্বীকার্য সমূহ, সেখানে দেখো যে যতগুলো বিজ্ঞানী গ্যাস নিয়ে গবেষণা করেছেন, বিভিন্ন সূত্র দিয়েছেন, সবগুলো সূত্র ওই গতীয় সমীকরণের মধ্যে লুকিয়ে আছে। মানে গতীয় সমীকরণটা আসলে কি আদর্শ গ্যাসের জন্য আসলে প্রযোজ্য। ওকে, এখন দেখো এই সমীকরণ প্রতিপাদন করব এটা থেকে। তাই এটা পিভি সমান 1/3 mn c²। তাহলে আমরা লিখব পিভি সমান 2/3 × ½ mn c²। তাহলে 2/3 × মোট গতিশক্তি, মোট গতিশক্তি। আচ্ছা, এখন মোট গতিশক্তি সমান আবার ওই যে কেটি আমরা আগে বলেছিলাম, মোট গতিশক্তি সমান 2/3 × k × t। ওই যে মোট গতিশক্তি প্রপোর্শনাল টু টি, তাহলে মোট গতিশক্তি সমান k × t। তাহলে এটা বসালাম, বসালে এখানে আসলো আমার অর পিভি সমান এটা আসলো। এখন দেখো এখান থেকে 2/3, এই যে 2/3 × k, এটা তো পুরোটাই কনস্ট্যান্ট মান। তাহলে এটাকে আমরা আর একটা কনস্ট্যান্ট দিচ্ছি k ড্যাশ ইকুয়াল ইন্টু টি পিভি। এখন 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য পরীক্ষা করে দেখা গেছে এই কে ড্যাশের মান হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট এর সমান হয়। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম কে ড্যাশের জায়গায় আর। এটা 1 মোল গ্যাসের জন্য এই মানটা কে ড্যাশের মান আর এর সমান, অর পিভি ইকুয়াল টু RT। তাহলে n মোল গ্যাসের জন্য সুতরাং পিভি ইকুয়াল টু NRT, n মোল গ্যাসের জন্য। তাহলে আমরা কি এখান থেকে আদর্শ গ্যাস সমীকরণ পেলাম কি না? তাহলে আদর্শ গ্যাস সমীকরণ এখান থেকে আমরা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডটা আমার একটু দেখাতে হবে। এই স্লাইডটা আমরা একটু দেখতে চাচ্ছি। এটা তোমরা খেয়াল করো যে আমরা কিছু গাণিতিক সমস্যার কথা আগেই বলেছিলাম যে আমি যে আলোচনাগুলো আজকে করলাম সেই আলোচনার মধ্যে বিশেষত আরএমএস বেগ নির্ণয় এবং গ্যাসের গতিশক্তি নির্ণয়, এই দুইটাকে আমরা এখানে আজকে প্রয়োগটা দেখব, যে আরএমএস বেগ নির্ণয় আর গতিশক্তি নির্ণয়। তোমরা তাহলে আরএমএস 1 নাম্বার আমরা এখানে ছোট করে লিখে রাখছি, আরএমএস বেগ c ইকুয়াল টু √3RT/m। আর 2 নাম্বারটা আমরা এখানে ছোট করে লিখে রাখি। তো 2 নাম্বারটা হচ্ছে ওই যে গতিশক্তি, কাইনেটিক এনার্জি নির্ণয়ের ক্ষেত্রে n মোল গ্যাসের জন্য 3/2 NRT, n মোল গ্যাসের জন্য। 1 মোল হলে n এর জায়গায় 1, তাহলে 3/2 RT। আর যদি একটি অণু হয় তাহলে 1 মোল হলে হবে 3/2 RT। আর যদি একটি অণু বলে এটা 1 মোলের জন্য। আর যদি তোমার একটি অণু বলে তাহলে 3/2 RT/NA। এটা একটি অণুর জন্য গতিবেগ, একটি অণুর জন্য। ওকে, আমরা একটু খেয়াল করো, এখানে লিখেছে 101 কিলোপ্যাসকেল চাপে ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের, আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিব, তোমরা একটু স্লাইডটা দেখবে।
এটা দেখা না গেলে স্লাইডটা একটু আমরা দেখব, স্লাইডটা ওরা দেখলে এটা বোঝা যাবে। আমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি ফাঁকা জায়গায়। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 101 কিলো প্যাসকেল চাপে ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের আরএমএস বেগ হিসাব করো। খেয়াল করো, তোমার চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। তুমি যদি আয়তন দেওয়া না থাকে তাহলে তুমি তাপমাত্রা ধরে হিসাব করবে, ওই যে 3RT/m। আর যদি চাপ আয়তন দেওয়া থাকতো তাহলে PV/m সেটাও তুমি করতে পারতে। তো আমরা তাপমাত্রা ধরে করব 27 ডিগ্রি। তাহলে 1 নাম্বার অঙ্কের জন্য যে সমাধান হচ্ছে টি হচ্ছে 27 ডিগ্রি। 27 মানে হচ্ছে 273 যোগ করে দিবা, তাহলে কত হলো 300 কেলভিন, তাই কি না? 300 কেলভিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো 300 কেলভিন। আচ্ছা, আর কি গ্যাস বলেছে দেখো, নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর নাইট্রোজেন গ্যাসের জন্য 28। এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু এই ক্যাপিটাল আর যেটা গ্যাসের ধ্রুবক, এই আর এর মানটা তোমার এসআই এককে যদি নাও তাহলে এই ভরটা গ্রামে রাখা যাবে না, এটা কেজিতে নিতে হবে। আর যদি এসআই নাও, এসআই হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর তুমি যদি এটা গ্রামে রাখতে তাহলে এটা তোমার সিজিএস এককে নিতে হতো, 8.314 × 10⁷ আর পার কেলভিন পার মোল। ঠিক আছে, তাহলে এখানে সি ইকুয়াল টু হোয়াট এটা চেয়েছে। তাহলে আমরা কি জানি, সি সমান হচ্ছে √3RT/m। এখানে এই মানগুলো যদি বসিয়ে দাও তোমার 516.95, এটা মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এটা যেহেতু এসআই এককে নিয়েছো তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড। আর তুমি যদি এটা সিজিএস এ নিতে তাহলে এটা হতো সেন্টিমিটার পার সেকেন্ড। আরএমএস বেগ নির্ণয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকবে, অনেকে এই জায়গাটা কেজি করে না, কিন্তু এটা এসআই এককে বসিয়ে দেয় আর এর ভ্যালুটা। আর এর ভ্যালু এসআই একক নিলে এই আণবিক ভর অবশ্যই কেজিতে নিতে হবে, আদারওয়াইজ সেটা ভুল হয়ে যাবে। আর কেজিতে যখন নিবা এটা হবে মিটার পার সেকেন্ড। আর তোমার যদি প্রবলেমের মধ্যে বলে যদি সেন্টিমিটার পার সেকেন্ডে হিসাব করো, তাহলে মিটার করার পরেও তুমি সেন্টিমিটার করতে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার করতে পারো, অথবা তুমি তখন কি হবে, এটা গ্রাম রাখবা আর এটা সিজিএস এ নেবা আর এর ভ্যালুটা। ওকে, আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি। 2 নাম্বার অঙ্কটা স্লাইডে তোমরা একটু দেখো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আরএমএস বেগ 883.56 মিটার পার সেকেন্ড হলে গ্যাসটির আণবিক ভর কত? 2 নাম্বার অঙ্ক দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, বলেছে কোন গ্যাসের আরএমএস বেগ মানে সি দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, আর সি দেওয়া আছে হচ্ছে 483.56। ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এটা মিটার পার সেকেন্ড আছে, তার মানে কি এসআই একক দেওয়া আছে। আর কি বলেছে, এর আণবিক ভর হিসাব করো। ওকে, এম বের করতে বলেছে, পারা যাবে না। তাহলে এম সি সমান কি √3RT/m। তাহলে আর কিসে নিবা, আর এর ভ্যালু কি নিবা, এই যে মিটার পার সেকেন্ড, তার মানে এসআই একক জুল পার কেলভিন পার মোল। এবং এই মানগুলো যদি বসিয়ে দাও তাহলে এই মানগুলো থেকে তুমি আণবিক ভরের মানটা পেয়ে যাবে। এবং এই আণবিক ভরের মান পাবা হচ্ছে এখানে আসবে 32, কিন্তু এটা তো ভরটা গ্রামে আসবে, সরি আণবিক ভরটা আসবে কেজিতে, এটা তো এসআই একক। তাহলে 32 × 10⁻³ এটা তোমার লিখতে হবে কেজি। এই মানগুলো বসালে এটা আসবে, তাহলে এটার আণবিক ভর হবে 32 গ্রাম। অ্যান্সার। তাহলে ওই গ্যাসের আণবিক ভর 32 গ্রাম, না লিখলেও যদি 32 লিখি, গ্রাম আপেক্ষিক আণবিক ভরটা তো গ্রামেই প্রকাশ করা হয়, সুতরাং এটা 32 মানে কোন গ্যাস বলো, এটা মানে অক্সিজেন গ্যাস। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। 3 নাম্বার অঙ্ক আমরা দেখো, খুব সহজ অঙ্কগুলো, তোমরা একটু খালি ক্লুটা ধরলে করতে পারবে। 3 নাম্বার অঙ্কটা দেখো, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ। 3 নাম্বার অঙ্কটা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা ধরে নিলাম এটা হচ্ছে T1 = হোয়াট। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখছি,
তার আণবিক ভর তাহলে m1 কার্বন ডাইঅক্সাইড কত 44 ইন্টু 10⁻³ এটা কেজি হলো। আরএমএস বেগ 293 কেলভিন তাপমাত্রায় ক্লোরিনের বেগের সমান হবে। তার মানে T2 হচ্ছে এটা হচ্ছে C1, আচ্ছা এটা আমরা লিখে এটা হচ্ছে C1 দিলাম কার্বন ডাইঅক্সাইড আণবিক, তাহলে C1 সমান √3R T1/m1। ওকে, আবার ক্লোরিনের ক্ষেত্রে বলছে, ক্লোরিনের ক্ষেত্রে T2 এটা হচ্ছে দেওয়া আছে 293 কেলভিন, আর M2 ক্লোরিন হচ্ছে 35.5 ইন্টু 2 মানে 71 ইন্টু কেজিতে নিই -3 কেজি। তাহলে C2 ক্লোরিনের ক্ষেত্রে C2 হচ্ছে √3R/T2/m2। এখন সমান হবে বলছে, তাহলে C1 ওই কন্ডিশনে সমান হতে হবে, তাহলে প্রশ্ন মতে C1 = C2। তাহলে C1 = যদি C2 করো, তাহলে এখানে এইটা সমান আমি এখানে লিখতে পারি কি √3R/T1/m1। তাহলে এই C2 বাদ দিলাম, তাহলে এইটা সমান এইটা। তাহলে এখান থেকে তুমি কি বের করবা, এই যে T1 এখানে সব মান 3R বাদ যাবে, m1 m2 দেওয়া আছে, T2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি T1 এর মান পেয়ে যাব। এবং এই T1 এর মান হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই T1 এর মান হচ্ছে 181.58 কেলভিন। কত ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে বলছে ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে -273 করো, 181.58 -273 এটা হয়ে যাবে কি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে যাবে -91.42 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অ্যান্সার। তাহলে এই -91.42 ডিগ্রি সেন্টিগ্রেডে এই কন্ডিশনে গিয়ে C1 আর C2 পরস্পরের কি হবে, সমান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে যাই নেক্সট আরেকটা অঙ্ক। সেই অঙ্কটা আমরা 4 নাম্বার অঙ্কটা তোমরা এখানে একটু দেখো, স্লাইডের মধ্যে একটু খেয়াল করো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত। 5 গ্রাম অক্সিজেন, তাহলে দেখো গতিশক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে গড় গতিশক্তির সূত্রটা কি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/n মোল গ্যাসের গড় গতিশক্তি 3/2 nRT। তাহলে আমার তো মোল সরাসরি দেওয়া নাই, বলেছে যে 5 গ্রাম অক্সিজেন। তোমরা খেয়াল করো 5 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত, তাহলে ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর হচ্ছে 5, তাহলে আণবিক ভর 32। তাহলে এখানে 3/2 ইন্টু ভর, এই জিনিসটা তোমার এখানে n এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এটা ভর ডিভাইডেড বাই আণবিক ভর। যদি ভর দেওয়া থাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করে সেটাকে আমি কি করব, এটাকে তখন কি করব মোল করে নিব, ইনটু আর এর যদি এসআই একক করো অসুবিধা নাই 314 জুল পার কেলভিন পার মোল। আর টি কি কত বলেছিল 27 ডিগ্রি, 27 ডিগ্রি মানে 300 কেলভিন, তাহলে এখানে যা আসবে তত জুল, এটাই অ্যান্সার। ওকে, লাস্ট ওয়ান, আমরা লাস্ট 5 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, গড় গতিশক্তি নির্ণয়ের আরেকটা অঙ্ক আমরা রেখেছি, সেটা 25 ডিগ্রি, দেখো লেখা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অণু কার্বন ডাই অক্সাইডের গড় গতিশক্তি কত। তাহলে 5 নাম্বার অঙ্কটা কার্বন ডাই অক্সাইড এর এক অণুর গড় গতিশক্তি কত। এক অণুর ক্ষেত্রে একটা অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 RT/Na। এনে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, ঠিক আছে। তাহলে এই যখন অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে তুমি ভাগ করে দিবা, এটা হয়ে যাবে তখন একটি অণুর গতিশক্তি, গড় গতিশক্তি। ওকে, খুব সহজ। কার্বন ডাই অক্সাইড অণুর বলেছে, তাহলে 3/2 ইন্টু R 8.314 ইন্টু টি বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার 023 10⁻³
23, তাহলে এটা হবে এত জুল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করেছি সেই বিষয়টা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো ভালোভাবে, এবং এই বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এই ম্যাথমেটিক্যাল কিছু ছোট ছোট প্রবলেম এই অংশটা থেকে আসে, এবং গ্রাহামের বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো গ্যাসের গতি, শক্তি, গতীয় সমীকরণ থেকে কিভাবে প্রতিপাদন করা যায়, আর বেগগুলোর সংজ্ঞা, গড় মুক্ত পথের সংজ্ঞা, এই বিষয়গুলো তোমাদের এখানে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে এর পরের অংশটা থেকে বিশেষ করে আদর্শ বাস্তব গ্যাস এবং সেই গ্যাসের বৈশিষ্ট্যের মধ্যে যে গুণগত তফাৎ, সেই তফাৎটা কি রয়েছে সেগুলো নিয়ে অ্যামাগা কার্ভ এবং পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীল গুণাঙ্ক দিয়ে স্যার এগুলো নিয়ে আলোচনা নিশ্চয় করবেন। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই ঘরে থাকবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।